তোমার কাছে দুইটা পথ খোলা। একটা হচ্ছে আমার কলেজ ভালো, তুমি কলেজ নিয়ে ফ্লেক্স নিবা, আরেকটা হচ্ছে তুমি অ্যাডমিশন নিয়ে ফ্লেক্স নিবা। এবার তুমি চুজ করো কোনটা নিয়ে ফ্লেক্স নিবা। সো যে ইন্টার লাইফে পড়াশোনা করবে তার জন্য আসলে অ্যাডমিশন খুবই ইজি। যে অ্যাডমিশন ইন্টার লাইফে পড়াশোনা করবে না তার হাতে আসলে সময় নেই। স্যার বিশ্বাস করেন, ঢাবির প্রিপারেশন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ইজি প্রিপারেশন। মেডিকেলের মেইন কথাটা হচ্ছে এক্সাম হল মেইনটেন। আমি মনে করি অ্যাডমিশন বা এই যে এটা একটা প্ল্যাটফর্ম, তোমাকে একটা প্ল্যাটফর্মে দাঁড়া করা হবে। এবার তুমি চুজ করবা তুমি কোন ট্রেনে উঠবা। আমি যখন অ্যাডমিশন দিছি আমার কাছে তখন মোবাইল ফোন ছিলই না। আমি যখন হচ্ছে নোকিয়া সিরন জিরন চালাইতাম, বোরিং লাগলে বাউন্স স্টিল খেলতাম। Who is the prestigious, Dhabian or Dhamakia? আবার অনেকে বলে যে পড়ার টাইম পাই না, তাহলে আসলে তার টাইম ম্যানেজমেন্টের সমস্যা। ঢাবি বলো, মেডিকেল বলো, যে কোনো পাবলিক বলো, চান্স পাওয়ার জন্য তোমার যেই মেইন বইটা আছে এই মেইন বইটা এনাফ। অ্যাডমিশন পড়াটা আসলে তখন শুরু হয় না, মানে এখন শুরু হয়নি। অ্যাডমিশন পড়া তোমার শুরু হয়েছে সেই যেদিন তুমি কলেজে ভর্তি হয়েছো। এক্স্যাক্টলি। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক। আমাদের আজকের এপিসোডে আমার সাথে আছে আড্ডা উইথ ফাহাদ স্যারের আমাদের স্পেশাল গেস্ট। আমাদের স্পেশাল গেস্ট আজকে সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম ইমন। কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গাইজ, আমরা আড্ডা উইথ ফাহাদ স্যার এই সিরিজের আজকের পর্বে এই যে ইমনের সংযুক্তিটা, এটা কিভাবে আমাদের সাথে এই টিম এফটির সাথে আজকে অ্যালাইন করেছে এবং তোমরা সামনে কি কি সারপ্রাইজ দেখছো তার একটা ছোট্ট হিন্টস আজকে আমরা এই এপিসোড থেকে দিব। ইমন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী এবং ওর ক্যারিয়ারে ও যত স্টুডেন্ট পড়িয়েছে এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ইমাম রেজা আলী মুজাহিদ স্যারের কারণে আমার সাথে টিম এফটিতে আজকে প্রথমবারের মতো একজন ব্যক্তি যুক্ত হয়েছে যে আমার সাথে বায়োলজি পড়াবে। এবং আমি চাই বায়োলজি টিম, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্টের এত উপরে থাকবে যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্ট চিন্তা করবে যে এরা করছে কি। আমরা সেই জায়গাটায় পৌঁছাতে চাই। সো এই কারণে তোমরা যারা আমাকে চেনো, আমাকে জানো, আমার সাথে আমার পার্টনার, আমার সাথে আমার একজন সহকর্মীকে আমি পেয়েছি, ইমন, সাইফুল ইসলাম ইমন। আজকে সাইফুল ইসলাম ইমন তার পরিচয় দিবে এবং আমরা কেন ইমনকে কাছে নিয়েছি, ইমন কি কি করতে চায় সামনে এবং সেটা অনলাইন এডুকেশনের বায়োলজিতে আমার সাথে কিভাবে অ্যাসিলারেট করবে তোমাদের জার্নিটা, সেই গল্পটা শোনাবো। ইমন, তোমার শিক্ষা জীবন, বর্তমান অবস্থান। স্যার আমার স্কুল ছিল সিভিল এভিয়েশন হাই স্কুল, তো অনেকে চেনে না হয়তো, ওই শাইন কলেজের অপোজিট সাইডে। তো এখন অনেক রিনাউন্ড একটা স্কুল। আর কলেজ ছিল সরকারি বিজ্ঞান কলেজ। এটা আমার একটা স্বপ্নের কলেজ বলা যায়, কারণ ও কলেজ আমাকে পড়ার টাইম দিছে এন্ড আমি ভেরি ভেরি কৃতজ্ঞ তার প্রতি, মানে বলার বাইরে। যদি কোনো স্টুডেন্ট তার কলেজ লাইফে পড়ার সময় পায় সে ভালো করবেই। তুমি কিভাবে সময় পাইলে? কলেজ ছিল বাসার খুব কাছে। আচ্ছা। তো কলেজে ৯টা থেকে ১টা, কলেজ যাওয়ার একটা বাধ্যবাধকতা ছিল না, তারপর আমি যেতাম। 60-70% অ্যাটেন্ডেন্স রাখার চেষ্টা করছি। তো মোটামুটি হচ্ছে কলেজের আগে ৯টা, সো মোটামুটি কলেজে যাওয়ার আগে 2 ঘন্টা বড় টাইম পেতাম, যেহেতু আমার জার্নি করার কোনো ধরনের ঝামেলা নেই। ১টা থেকে কোচিং থাকতো। 1টা থেকেই মানে 1:30-2টার দিকে, মানে কলেজটা শেষ করেই? হ্যাঁ, যেদিন কলেজ থাকতো সেদিনই মানে 3 দিন কোচিং থাকতো। কোচিং শেষ করে এসে অ্যারাউন্ড 5টার দিকে বাসায় চলে আসলে পুরো রাত সন্ধ্যা পুরোটা আমার কাছে। ওকে। সো মোটামুটি হচ্ছে হিউজ টাইম। যে একটা ছেলে বলে না, যে একটা মেয়ে বলে না যে আমি 12 ঘন্টা 14 ঘন্টা পড়ি, ঠিক আছে, ওরকম পসিবল। আবার অনেকে বলে যে পড়ার টাইম পাই না, তাহলে আসলে তার টাইম ম্যানেজমেন্টের সমস্যা। সো ইন্টার লাইফে যে টাইম ম্যানেজমেন্ট করবে তার জন্য আসলে ইন্টার লাইফ খুবই স্মুথ, অ্যাডমিশন লাইফ খুবই স্মুথ। কিন্তু যদি এরকম হয় যে সে পড়ার টাইম পাচ্ছে না, তাহলে আসলে হচ্ছে তার যেই পরিশ্রম ইন ভেইন আসলে। তো এখন বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 5th ইয়ারে। তো আশা করি হচ্ছে কিছুদিনের ভেতরে হয়তো ফাইনাল প্রফটা দিয়ে পাশ করে যাবো এন্ড আপনাদের তো ইনশাআল্লাহ ডাক্তার হয়ে যাবো আর কি। ইয়েস। সো তুমি মেডিকেলে আসলা, এই জার্নিটা আমি শুনলাম যে মুজাহিদ বলে এটা খুব ইন্টারেস্টিং জার্নি এবং তুমি আসলে বন্ধু হিসাবে খুব একটা সুবিধার ছিল না। মানে তুমি বুঝাইতা মানুষকে যে তুমি আসলে পড়ছো না, কিন্তু আসলে তলে তলে অনেক পড়তা। এই গল্পটা কেমন? স্যার আসলে মুজাহিদ যে বলছে ও আমি পড়তাম না, আসলে ও পড়তো না এটা বলতো আমাদেরকে। সো দ্য ফ্রেন্ড সার্কেল উই আর স্নেক, যারা সাপ বলে আর কি। মানে তোমরা আচ্ছা এরকম, মানে তাহলে তোমাদের সার্কেলটার মধ্যে সবাই আসলে সবাই সাপ ছিল। সবাই সাপ। সবাই সাপ। সবচেয়ে বড় সাপ ছিল মুজাহিদ।
কি করছে মানে মুজাহিদ কেন সাপ? ওর ইন্টার শুরু হওয়ার আগে হ্যাঁ। নর্মালি তো সবাই ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, ম্যাথ পড়ে, ও বায়োলজি শেষ করছে। বাহ, এটা বায়োলজি শেষ, আমার সাবজেক্ট। বায়োলজি শেষ। হ্যাঁ। তো এরপরে এসে ও ক্লাসে নিত ভাব, আমরা তো ভাবতাম যে এ কি, তো সব পারে। আচ্ছা, তো এরপর যখন ও বুঝলো যে না ভাবনাও যাবে না, তখন ও সবার সাথে ভাবনা কখন বুঝছে যে ভাবনা যাবে? প্রায় 2-3 মাস পর। কেন বুঝছে? তখন ওই যে আশেপাশের লোকজন বলা শুরু করছে আমি তো কিছু পারি না বা আমি কিছু পড়তেছি না, তো তখন ও ভাবনা শুরু করছে। ওকে। বাট ও আসলে হচ্ছে যে প্রবলেমগুলো আমরা ওর সাথে শেয়ার করতাম ওগুলো সলভ করতে পারতো। ইভেন ও আমাদের কিছু প্রবলেম দিত। তো না বায়োলজি ভালো পারতো, ফিজিক্স কেমিস্ট্রি প্রবলেমগুলো সব? বায়োলজি হচ্ছে ওর বায়োলজি ভালো পারতো, বাট ওর ইন্টারেস্টের জায়গা ছিল কেমিস্ট্রি। ওকে। আমাদের মোটামুটি হচ্ছে যত কঠিন টপিক ছিল কেমিস্ট্রির, মোটামুটি ও একটু সাহায্য আমাদের করছে। হ্যাঁ। আর ফিজিক্স ম্যাথ আর কি সব এভারেজ লেভেলেই পারতাম, যারা এক্সেপশনাল না আর কি। ওকে। তো মেডিকেল আসার পেছনের যেই স্টোরি, এটা হইতেছে আসলে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কখনোই আমার প্যাশন ছিল না। আমার প্যাশন ছিল স্যার ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পাবলিক হেলথ, এগুলো ছিল আমার ড্রিম সাবজেক্ট। এখন আমার ড্রিম সাবজেক্টই আছে আসলে, এদেরকে আমি কখনো ছাড়তে পারবো না। তো ইন্টার লাইফে মোটামুটি আমার মাইন্ডসেট সেট হয়েছে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে, কার্জনে পড়তে হবে, কার্জনে ক্লাস করতে হবে, আড্ডা দিতে হবে, এতটুকু। এটা কি দেখতে সুন্দর বলে তাই? না, দেখতে সুন্দর না, বেসিক্যালি হচ্ছে তখন কি তুমি জানতা যে এটার মর্মটা আসলে? আমি শুধুমাত্র তখন ঢাকা ইউনিভার্সিটি বুঝতাম, মানে অন্য কোনো কিছু ছিল না বলে। হ্যাঁ, আমার কাছে মনে হতো বুয়েট কি, আচ্ছা, মেডিকেলে সারা জীবন পড়তে হবে, বাদ। সো ঢাকা ইউনিভার্সিটি আইডিয়াল ফর মি। কম পড়াশোনা, বেশি আউটকাম। আচ্ছা। সো ঢাকা ইউনিভার্সিটির একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। আমার খালাতো ভাই ছিল, উনি 2012 সালে ঢাকা ইউনিভার্সিটি ব্যাচের। সো উনি একবার চান্স পায় নাই। তো উনি চান্স না পাওয়ার কারণে আমার যে খালু, ওনাকে অনেক কথা শুনেছিল। আচ্ছা। আমি এটা মনে হইতেছিল ঢাকা ইউনিভার্সিটি এমন কি যে চান্স না পাওয়ার কারণে এত কথা শোনা লাগছে। সো তখন থেকে মোটামুটি যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতে হবে। আর তখন হচ্ছে একটা কথা খুব ইয়া ছিল আর কি, যে ওই ঢাকা ইউনিভার্সিটি নিয়ে খুব একটা হাইপ চলতো আর কি, এন্ড সেকেন্ড টাইম দেওয়া যেত না। সো এই কারণে, এটা জেদের কারণে আসলে ঢাকা ইউনিভার্সিটি কি এটা দেখে ছাড়বো আর কি। তো ঢাকা ইউনিভার্সিটি নিয়ে স্বপ্ন ছিল। সো বাসায়ও আমাকে তেমন প্যারা দেয় নাই। এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে নিজের স্বপ্নের প্রতি দৌড়ানো। আমি মনে করবো যারা ভিডিওটা যে গার্ডিয়ানরা দেখতেছেন, তাদের উচিত হবে যে স্টুডেন্টকে আপনার স্বপ্নের প্রতি পুশ না করে ও নিজের স্বপ্নের প্রতি পুশ করতে দেন। এটা বেটার, আপনাকে ভালো আউটকাম দিবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না ওই A+ পেয়েছে, মেডিকেলে পড়তে হবে, তাহলে ইউ আর রং। ওর যেদিকে ইন্টারেস্ট সেদিকে যাওয়া উচিত। তো আমি 2 বছর ভালো মতো পড়লাম। অ্যাডমিশন আসার পর সবার থেকে আবার সাবগিরি শুরু করলো যে ইঞ্জিনিয়ারিং কোচিং করবো না, মেডিকেল কোচিং করবো না, ভার্সিটি কোচিং করবো। আচ্ছা। তো ভার্সিটি কোচিংয়ে ভর্তি হইলাম। এন্ড ভার্সিটি কোচিংয়ে আমার ঢোকার পর মনে হইলো ইজি প্রিপারেশন, অ্যাডমিশন খুবই ইজি। এত ইজি প্রিপারেশন হয় না আসলে। তো স্যার বিশ্বাস করেন, ঢাবির প্রিপারেশন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ইজি প্রিপারেশন, যদি ট্যাকটিক্যালি করা যায়, স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হবে। আর মেডিকেলও ইজি। মেডিকেলটাকে বেশি, মানে মেডিকেল হচ্ছে বর্তমানে ভয়ের বিজনেস আর কি। মেডিকেলটা আসলে যতটা ভয় দেখানো হয় ততটা ভয় না। মেডিকেলের মেইন কথাটা হচ্ছে এক্সাম হল মেনটেন, এক্সাম হলের প্রেশার মেনটেন। ও যদি প্রেশার মেনটেন করতে পারে, ওর যে এইচএসসিতে যদিও মিনিমাম লেভেলের পরে, এইচএসসিতে যদি একটু ভালো স্টুডেন্ট থাকে, এইচএসসিতে যদি A+ থাকে, তাহলে ওর কিছু আছে, ও চান্স পাওয়া পসিবল। অ্যান্ড ডিউতেও সেম, ডিউতে ইন্টার লেভেলের যে পড়া সেটা দিয়েই চান্স পাওয়া পসিবল। মেডিকেলের জন্য বা ডিউর জন্য পুরো বই মুখস্থ কঠিন কঠিন ম্যাথ পড়া এটা কিছুই দরকার নেই আসলে। সো আমি ভার্সিটি কোচিং করলাম। ভার্সিটি কোচিং করার পরে অ্যাডমিশন শুরু হবে আর কি কোরবানি ঈদের পরে। কোরবানির ঈদ গেছে হচ্ছে 12 আগস্ট না 20 আগস্ট যেন। আমার অ্যাডমিশন শুরু হয়েছে 20 সেপ্টেম্বর। ডিউতে ছিল সাংবাদিকতা, আর্টস বিল্ডিংয়ে, মনে আছে 5 তলায় ছিল, টেলিভিশন বা ফিল্ম স্টার এরকম একটাতে। তো আমার ফার্স্ট অ্যাডমিশন, আমি জানি না আসলে অ্যাডমিশন কি, চান্স না পেলে কি হবে, চান্স না পেলে ঢাকার বাইরে যেতে হবে। আর আম্মু বলছে ঢাকার বাইরে যেতে দিবে না, ঢাকার বাইরে যদি না যাই তাহলে কি করতে হবে জানি না। সো ঢোকার পর আমার কাছে মনে হয়েছে যে আশেপাশে কেউ নাই, আমি একা। টিচার আমাকে কোশ্চেন দিছে, আমি পরীক্ষা দিছি। পরীক্ষা দেওয়ার পর মনে হয়েছে যদি ঢাকা ইউনিভার্সিটি কেউ চান্স না পায়, আমি পাবো। এত ভালো পরীক্ষা হয়েছে। অ্যান্ড এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সামনে যে মেয়েটা বসছিল, এই মেয়েটা বাংলা দাগাইছিল। তো আমার কাছে মনে হয়েছিল যে আমার মনে বাংলা দাগানো উচিত, ফিজিক্স, কারণ ফিজিক্স রিটেন পারতাম না। ফিজিক্স আমার জীবনে মাথায় ঢুকে নেই যে ফিজিক্স কি আসলে। আমি 9-10ও পারি নাই, ইন্টারও পারিনি। সো পরে মনে হলো যে না, ফিজিক্স দাগানো উচিত হয়নি।
ফিজিক্স আমি 18 পেয়েছিলাম 0.25। আচ্ছা 0.25, বাট এই বায়োলজি, ম্যাথ, কেমিস্ট্রি এগুলা নিজের যা ছিল সব দিয়ে চলে আসছিলাম। ওকে, সো মনে হয়েছে যে না, ঢাকা ইউনিভার্সিটি হইতে পারে, বাট তারপর রেজাল্ট দিতে 1 মাস পর বা 1.5 মাস পর। সো মোটামুটি যে এটা ভয় তো আছে। এর পরের দিন ছিল জগন্নাথের পরীক্ষা। আচ্ছা, পুরান ঢাকা, ঢাবির পর জগন্নাথ। হ্যাঁ 21 তারিখে 12টার দিকে মনে পরীক্ষা ছিল। সো জগন্নাথের পরীক্ষা আমার লাইফের সবচেয়ে খারাপ পরীক্ষা হয়েছে। জঘন্য পরীক্ষা। জঘন্য পরীক্ষা কেন? ওইখানে আমি ক্যালকুলেশন করছি ভুল। 6 × 36, হ্যাঁ আমি লিখে দিয়ে আসছি 56। তো মনে করছি তো শেষ, আনসার হচ্ছে না। তো জগন্নাথের রেজাল্টটা কিছুদিন পর দেয়। পরের দিন ছিল জাহাঙ্গীরনগর ইউনিট, মানে এবার যেটা হবে আর কি। এটা গত 2019 সালে হয়েছিল, এটা আবার 2025-এ দেখা যাবে। সো ব্যাপারটা হইতেছে অ্যাডমিশন লাইফ আসলে এত ইজি না, বা অ্যাডমিশনের যে টাইমটা এটা ইজি না। একদিন এই জায়গায় পরীক্ষাতে তোমার দৌড়াইতেই হবে। সো এখন যারা তোমরা বলতেছো যে অ্যাডমিশন টাইম গ্যাপ কম হয়েছে বা ইয়ে হয়েছে, বাট অ্যাকচুয়ালি তো আগে এগুলোই ছিল আর কি। সো তারা যেহেতু চান্স পাইছে, তোমারও চান্স পাইতে হবে, ঠিক আছে? সো পরের দিন ছিল জাহাঙ্গীরনগর ইউনিট, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি ছিল শুধুমাত্র, বাংলা ইংলিশ ছিল কিনা, আইকিউ ছিল আর কি। তো এটা মোটামুটি ভালো হয়েছে, যেহেতু ইন্টার লাইফে পড়াশোনা করছি। সো যে ইন্টার লাইফে পড়াশোনা করবে তার জন্য আসলে অ্যাডমিশন খুবই ইজি। যে অ্যাডমিশন ইন্টার লাইফে পড়াশোনা করবে না, তার হাতে আসলে সময় নেই। এই 3 মাস কিছুই না, 3 মাস কিছুই না। সো জাহাঙ্গীরনগর ইউনিট, পরের দিন ছিল জাহাঙ্গীরনগর এইচ ইউনিট। এটা দেই নেই, মনে হয়েছিল যে এটা দিয়ে আসলে হবে না, ম্যাথ আর ফিজিক্স তো অনেক কঠিন। পরের দিন ছিল 24 তারিখ, জাহাঙ্গীরনগর ডি ইউনিট। এইটাতে ঢোকার আগে আমার জাহাঙ্গীরনগর ইউনিটের রেজাল্ট আসছে। আচ্ছা, সো ওইখানে আমি 71তম হয়েছি। সো মোটামুটি আমি শিওর যে না, আমার ঢাকার ভিতরে থাকা হইতেছে। সো কনফিডেন্স লেভেল বুস্ট আপ আমার, মানে ডিউতে ঢোকার, মানে ডিউতে ঢোকার আগে, ডিউতে ঢোকার আগে, লাঞ্চ করার ঠিক আগ মুহূর্তে রেজাল্ট যে 71তম হয়েছি। এন্ড তখন আমার স্মার্টফোন ছিল না, আম্মু নেয় নাই। পাশের এক ওই ভাইয়ের থেকে দেখছিলাম, ওই ভাইয়েরও ক্যান্ডিডেট ছিল, ভাইয়ের ক্যান্ডিডেট আর হয় নাই, আমার হয়েছে। সো আমার দিকে একটা লুক দিচ্ছে, ঠিক আছে? আমি আসলে বুঝিনি কেন লুক দিচ্ছে। তো কে লুক দিল? মা না, ওই এক ভাই। হ্যাঁ। তো পরে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে ঢুকলাম। তো এখানে ঢোকার পর কোশ্চেন ছিল 80টা, দাগাইছি 75টা, 5টা দাগাইও নেই, দেখিও নেই, কারণ ওটা ছিল বোটানি 12 অধ্যায়। বোটানি 12 অধ্যায় জীবনে আমি পড়িও নাই অ্যাডমিশন টাইমে। মানে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসে এফোর্ট দিলে হবে না, ওই জিনিস পড়ে আসলে লাভ নেই, অন্যগুলোতে পড়া উচিত। সো 5টা বাদ, ওইখান থেকে 5টা কোশ্চেন ছিল, শুধু 12 অধ্যায় থেকে 5টা কোশ্চেন ছিল। সো মোটামুটি ওইটার রেজাল্টও পরের দিনে চলে আসছে। সিনিয়র ভাই বন্ধু জানাইছে যে তোমার তো এখানে হয়েছে, ওদের সাথে দেখা হইলো। সো এখানে আমার যে প্রাইম সাবজেক্ট ছিল ফার্মেসি বা পাবলিক হেলথ, জেনেটিক সবই পেতাম আর কি। শেষ আমার অ্যাডমিশন সিজন। এরপর একটা বিশাল গ্যাপ, সেপ্টেম্বরের 24 তারিখ, ওই সময় তো মেডিকেল হয় নাই না, তখনও হয়নি। সেপ্টেম্বর 24 থেকে অক্টোবরের প্রায় 12, মানে এই যে এই মাসের দিকে 12 তারিখের দিকে আর কি, তখন মেডিকেল পরীক্ষা। ফ্রেন্ডরা খুবই সিরিয়াস, তো আমি এতদিন পড়াশোনা করি নাই। আম্মু বলছে যে যেহেতু মেডিকেলে যাবা, একটু সিরিয়াসলি দিও আর কি। ঠিক আছে, সিরিয়াসলি দিচ্ছি। পরীক্ষা দিয়ে মনে হয়েছে যে না, হইতে পারে, বাট ঢাকার বাইরে। সো আমি নির্ভর যে ঢাকার বাইরে যেহেতু হবে, ভর্তি হওয়া লাগবে না। সো তো ওইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, ওইখানে জিকে ছিল, ইংলিশ ছিল। মানুষজন সবচেয়ে বেশি পরিমাণ পেইন খায় জিকে ইংলিশ নিয়ে, বাট আমি মনে করি জিকে ইংলিশ তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ঢাকার ভিতরে চান্স পাওয়ার জন্য। মার্কটা উঠে যাচ্ছে, কিন্তু সরকারি মেডিকেল পাওয়ার জন্য তোমার ওই 75 মার্ক ইম্পর্টেন্ট। ওই 75 মার্কে তোমার নাম্বার কমে গেছে, কিন্তু তুমি জিকে ইংলিশে ভালো করতেছো, তখন জিনিসটা আবার ব্যাকফায়ার করতে পারে। তো তোমার মেইন টার্গেট সেই 75 মার্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই 75 তোমার যদি কোনো মতো তুমি 65 রাখতে পারো, এনাফ, আর কিছু লাগবে না। খুবই ইজি শোনাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এত ইজি। 75-এ 65 রাখা কোনো ব্যাপার না, যে পড়াশোনা করছে, মেডিকেলে 3 মাস করছে, 2 বছর করছে। কিন্তু এটার জন্য তোমার এক্সাম হলের যে মেন্টালিটি, সেটা ঠিক রাখতে হবে। আমি কেমন ঠিক রাখছিলাম, আমার মেডিকেলে হইলে হয়েছে, না হইলে না, আমার তো কিছু হারানোর নাই। আমি যদি পাই এক্সট্রা, আর যদি হচ্ছে না পাই, ডাজন্ট ম্যাটার, আমার তো হয়েছেই। তো পোলাপান মনে করে যে মেডিকেল না হলে আসলে লাইফ শেষ, বাট ভাই লাইফ শেষ না। তোমরা সাকসেসকে যেভাবে মাপো, ওইভাবে সাকসেস কখনোই মাপে না। আমি মেডিকেলে চান্স পেয়েছি, সাকসেস মাপারই জিনিস না। সাকসেস হচ্ছে ভ্যারিয়েবল একটা। আমার লাইফের ভ্যারিয়েবল একমাত্র সাকসেস, কষ্ট ভ্যারিয়েবল না। তো সাকসেস হচ্ছে ভ্যারি করে। যখন আমি মেডিকেলে চান্স পাইছি, তখন আমি সাকসেসফুল। এখন আমি ডাক্তার হতে পারি না, সো আমি আনসাকসেসফুল। আবার যে ফ্রেন্ড আমার ডাক্তার হয়েছে, সে সাকসেসফুল। আবার যার পিজিতে চান্স হয়েছে, সে আবার চান্স হয় না, সে আবার আনসাকসেসফুল। সো ইটস ভ্যারি। সো মেইন কথা হচ্ছে, তুমি মেডিকেল পড়ো আর যাই পড়ো, এটাকে তোমার হচ্ছে খুবই, মানে এটা আমার মনে হয় যে একটা মানে পেইনফুল জার্নি স্টার্টিং। হ্যাঁ, পেইনফুল জার্নি স্টার্টিং, এক্স্যাক্টলি।
এটা হইতেছে ওই যে স্যার আমি যদি আপনাকে বলি, ধর আমি এখান থেকে হচ্ছে ইয়াতে যাব, ইন্ডিয়া যাব, হ্যাঁ ট্রেনে উঠবো, ট্রেন তো অনেক জানি না, এই জার্নিটা কেমন হবে আমি তো জানি না, আপনার কাছে মনে হতে পারে ভালো, আবার যারা ট্রেনে বমি করে বা ট্রেন ফোবিয়া আছে তাদের কাছে মনে হতে পারে খারাপ। সো আমার কাছে মেডিকেল জার্নি ইজ ঠিক আছে, মিশ্র প্রতিক্রিয়া, বাট যাদের প্যাশন আছে মেডিকেলের প্রতি তাদের জন্য একটা সুইট জার্নি। আচ্ছা ও কেমনে বুঝবে যে মেডিকেলের প্যাশন? এটা তো বানায় বানায় বলে, একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যে মেডিকেলের প্যাশন, ও কি দিয়ে এটা যাচাই করবে? স্যার এটা আসলে কি প্যাশন, ওর যদি ছোটবেলা থেকে কোনো হচ্ছে ডাক্তার রিলেটেড বা হচ্ছে পেশেন্ট রিলেটেড বা তার ফ্যামিলি রিলেটেড কোনো ট্রমা থাকে, দেন সে এটা নিতে পারে যে আমার ডাক্তার হইতেই হবে। বাট কেউ যদি আসলে ফিল না করে যে ডাক্তার এটা কি, তোমার তো একটা লাইফ আছে, এইটা আমার মনে হয় যে একাডেমিক্স থাকতে স্টুডেন্টকে বুঝাইতে হবে যে তুমি আসলে কোথায় যাবে, মানে ভাই মেডিকেল লাইফটা কি ভাই, তুমি যে যাইতেছো মানে আমি ডক্টর হব বলে কেউ যেটা ফ্যান্সি ফ্যান্সি শোনায়, কিন্তু এখানে যে একটা পেইনফুল জার্নির স্টার্টিং, যেটা কি পরিমাণ কষ্ট আছে সামনে, এটা এত এই মেডিকেল লাইফে ঢোকার জন্য তোমার মেডিকেল লাইফের সবচেয়ে সহজ পরীক্ষা হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্ট। এক্স্যাক্টলি। সো ওই যে অনেক একটা কথা বলে, মানে আমরা প্রতিবার রেজাল্ট পাওয়ার পরে মজা নেই আর কি পোলাপানের সাথে, যে রেজাল্ট মানে চান্স না পাইলে কানবা একদিন, চান্স পাইলে কানবা সারাদিন বা সারা জীবন, ব্যাপারটা এরকমই আর কি। সো মেডিকেল সামওয়াট ইজি, বাট এখানে কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু টেকনিক আছে। সো আমার মেডিকেল লাইফই হচ্ছে মেডিকেল যেই পরীক্ষা সেটা ছিল শেষ আর কি। এরপর আসলে কোনো পরীক্ষা দেওয়া হয়নি, বুটেক্সে দিয়ে দিয়েছিলাম, বাট মুজাহিদের জন্য মনে হচ্ছে যে না থাক, ছেলেটা একটা সিট পাবে, ছেড়ে দিলাম আর কি। ও আবার হচ্ছে মুখস্থ বিদ্যা পারতো না, এই জন্য আর কি বাদ। ও বায়োলজি প্রথম দিকে পারতো, পরে আর পারে নাই আর কি, পরে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো নিয়ে ছিল। সো তখন আমার শেষ আর কি মেডিকেল জার্নি। সো যেদিন আমার ডিউ রেজাল্ট দিল, ওদিন আমি আসলে ভাবনার বাইরে রেজাল্ট পেয়েছি। ওদিন আমার মনে আছে বিআরটিসি বাসে আম্মুর সাথে বসা পিজি হসপিটালে গেছিলাম আম্মুকে ডাক্তার দেখাইতে। সো ডাক্তার দেখানোর পর মনে হয়েছে ওইখানে অনেক ইয়াং ডাক্তার ছিল, অ্যাপ্রন পরা, তো আমার কাছে মনে হয়েছে আই ক্যান বি ঠিক আছে। তো আস্তে আস্তে আমি আবার ডিউ রেজাল্ট পাইছি, না আমি ডিলেমায় কই যাব। ডিউতে কত হলো? ডিউতে হচ্ছে 282। আচ্ছা, মানে আমি সব সাবজেক্টই মোটামুটি পাই। ডায়লেমা হচ্ছে মেডিকেলের জন্য। হ্যাঁ মেডিকেলে যাব নাকি ডিউতে যাব? মেডিকেলে কত তুমি হইলা? মেডিকেলে 290। আর 200 এখানে 82। একদম মানে কি একটা লাইফ। মোটামুটি ওইখানে জেনেটিক্স থেকে শুরু করে সব পাইতাম। হ্যাঁ, আর এখানে তো সরিমুলা আর মেডিকেল চলে আসছে। সো ডিলেমার জন্য পরে আমার মেডিকেলে ভর্তির একটা মোটিভেশন কাজ করে। ধরো তুমি যেদিনই ডাক্তার হও, তুমি কারোর প্রতি মুখাপেক্ষী থাকা লাগবে না, তোমার নিজের টেবিল, নিজের চেয়ার তুমি পাবা যেখানেই। প্রথম তুমি সরকারি চাকরি করো, বেসরকারি চাকরি, ডাজেন্ট ম্যাটার, তুমি একটা টেবিল পাবে, একটা চেয়ার পাবা, বসার একটা জায়গা পাবা। বাট অন্য প্রফেশনে তোমার ডিপেন্ড করা লাগবে কারোর প্রতি যে বসার জন্য। সো এটা একটা মোটিভেশন ছিল। আরেকটা মোটিভেশন, স্টিল তোমার মোটিভেশন? হ্যাঁ, এখন মোটিভেশন আছে আর কি। এখন আমার মোটিভেশন মেডিকেল লাইনেই আছে। তো আমার ক্যারিয়ার কোন দিকে সুইচ করবো জানি না, আমার রিজিক কোন দিকে আছে আমি জানি না, কারণ আমার রিজিক নির্দিষ্ট। আমি এত টেনশন করলে আমার কিছু হবে না, না করলেও হবে না। সো আমি মনে করি যারা অ্যাডমিশনে আর কি এখন বর্তমানে আছে, তারা অনেক টেনশনে আছে, সিকিউ মেডিকেলে সিকিউ আসবে কিনা, অনুশীলনী থেকে আসবে কিনা, তারপর হচ্ছে কোশ্চেন কঠিন হবে কিনা, পরীক্ষা কবে হবে। আসলে এইগুলা খুবই ফেক টেনশন। তোমার টেনশন হওয়া লাগবে ভাই তুমি পরীক্ষার হলে পারবা কিনা। পরীক্ষার হলে তুমি পারবা না, কারণ তুমি 2 বছর পড়াশোনা করো না। অনেকে পড়ছো, এটা বলতেছি না, বাট যারা পড়াশোনা করে না ওরা এখন টেনশন বেশি করতেছে। অনলাইনে কমেন্টে ভাই সিকিউ কি আসবে, ভাই অনুশীলনী কি থাকবে, আরে ভাই এগুলো তোমার দেখার বিষয় না। আমি যখন অ্যাডমিশন দিছি আমার কাছে তখন মোবাইল ফোন ছিলই না। আমি যখন হচ্ছে নোকিয়া C1 চালাইতাম, বোরিং লাগলে বাউন্স স্টিল খেলতাম। আর হচ্ছে ওই অ্যাডমিশন টাইমে, আচ্ছা আমার অ্যাডমিশন টাইমে একটা আছে, আমার বোরিং লাগতো বিকেল টাইম, আসরের পর থেকে মাগরিব, এটা একটা ছেলের পড়াইতাম, ম্যাথ পড়াইতাম, মানে ইন্টার ফার্স্ট ইয়ারের ম্যাথ পড়াইতাম। তো এটাও করছি, জাস্ট শখের বসে আর কি যে সো পরে তো আম্মু বললো যে দেখ বাবা সবাই তো ভার্সিটিতে পড়ে, তো পরিবারে কেউ ডাক্তার নেই, ইমোশনাল ব্ল্যাকমেল দিল। এখন আমি বলি যে তুমি তো আমার ইমোশনাল ব্ল্যাকমেল করছো। তো পরে ভর্তি হইলাম। তোমার কি মনে হয় যে ইমোশনাল ব্ল্যাকমেলে তুমি যেটা হইতে চাচ্ছিলে হঠাৎ করে তোমার ড্রাইভার্ট করে দিল? না, পরে আসলে মনে হইলো যে ভার্সিটিতে থাকলে আমার কষ্ট করতে হবে ভালো কিছু করার জন্য, মেডিকেলে থাকলে আমার কষ্ট করতে হবে ভালো কিছু করার জন্য। সো যেহেতু মা চাইছে অ্যান্ড প্রেস্টিজিয়াস, কারণ মারা তো মনে করে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হইতে পারলেই প্রেস্টিজিয়াস, সে কেমন কি করছে এটা তো ডাজন্ট ম্যাটার। সো মনে হলো যে না ঠিক আছে যাই। বাট এখন আমার আসলে খারাপ লাগে যে আই ক্যান বি ঢাবিয়ান।
ওকে, সো একটা কথা আছে না, আগে চান্স পেয়ে দেখাও। হ্যাঁ, তুমি চান্স পাইছো না, এই জন্যই আমি এখনো মেডিকেলে ঢোকার পর who is the prestigious, Dhabian or Dhamakian? দুইজন Dhamakian is definitely prestigious. সবাই প্রেস্টিজিয়াস, ডিইউ ডিএমসি বই, ইভেন এভরি পাবলিকান প্রেস্টিজিয়াস। So and how do you compare? আসলে এগুলো কম্পেয়ারের মতো জায়গায় না, কারণ এগুলো হচ্ছে Exactly, my dear, please give the message to the people. কারণ এগুলো কম্পেয়ারের মতো জায়গায় না। তুমি ধরো আমি সলিমুল্লাহ পড়ি, আবার একজন ধরো হচ্ছে রংপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে আমার আগে বিদেশ যেতে পারে, সে আমার আগে ক্যারিয়ার হতে পারে, সে আমার আগে ম্যাজিস্ট্রেট হতে পারে। সো আবার যে ধরো ন্যাশনালে পড়তেছে তারও আগে হইতে পারে। ওই যে ন্যাশনালে একটা আজিজুল হক কলেজে একটা মেয়ে ফার্স্ট হয়েছিল। সো যে কেউ যখন তখন হইতে পারে। সো কারো রিজিক তো আসলে কোনো ইনস্টিটিউশন ফিক্স করে দিচ্ছে না। ইনস্টিটিউশন ফিক্স করতেছে কি, তোমার জাস্ট আমি মনে করি অ্যাডমিশন বা এই যে এটা একটা প্ল্যাটফর্ম, তোমাকে একটা প্ল্যাটফর্মে দাঁড়া করা হবে। এবার তুমি চুজ করবা তুমি কোন ট্রেনে উঠবা। তুমি বিদেশের ট্রেনে যেতে পারো, তুমি বিসিএসের ট্রেনে যেতে পারো, তুমি ভালো একাডেমিয়ান হইতে পারো, তুমি ভালো টিচার হইতে পারো, ইভেন তুমি ভালো বিজনেসম্যান হইতে পারো। সো এটা তোমার উপর ডিপেন্ড করবে। সো এইগুলো নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই। অ্যাডমিশন লাইফটা খুবই স্মুথ যদি সে মনে করে। কিন্তু আমাদের যেই এখন আমার চান্স হয়েছে দেখে আমি মনে করতেছি যে এতটাই না, আমার ফ্যামিলি থেকে কোনো প্রেশার আসে নাই। আমার বলছে জাস্ট একটা কথা বলছে, তুমি ঢাকার বাইরে যদি না পাও তোমার ঢাকার ভিতরে কোনো একটা জায়গায় ভর্তি হইতে হবে। সো আমার মনে হচ্ছে কেন ঢাকার বাইরে চান্স পাবো, কেন আমি ঢাকার ভিতরে চান্স পাবো না? আমি তো 2 বছর পড়ছি ঢাকায়, কেন আমার ঢাকার বাইরে যেতে হবে? আমার ফ্রেন্ড সার্কেল ঢাকায়, আমার কেন ঢাকার বাইরে যেতে হবে? সো এটা একটা মোটিভেশন নিতে নেওয়া যায়। আর বড় কথা হচ্ছে এই যে মেডিকেল, এটা তো সবাই মনে করে যে সবচেয়ে কঠিন অ্যাডমিশন টেস্ট। আমি মনে করি যে পোলাপান মনে করে বইটার থেকে মেডিকেল হচ্ছে কঠিন, কারণ মুখস্থ করা লাগে। পুরো বই আসলে মুখস্থ করা লাগে না, আমার পুরো বই মুখস্থ নাই, আমি করিও নাই। আমি যে একটা কাহিনী বলি, আমার এইচএসসি পরীক্ষাতে ম্যাথে একটা চ্যাপ্টার আছে, 2টা চ্যাপ্টার, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। আমি এখান থেকে মতো 4টা ম্যাথ করছিলাম, এইচএসসি দিয়ে থেকে 4টা ম্যাথই আসছে, মানে 4টা থেকে 2টা আসছে আর কি। সো ব্যাপারটা হচ্ছে তোমার ইনস্টিং থাকতে হবে। ধরো ফার্স্ট স্যার তোমার বায়োলজি বলছে এই টপিকটা পড়ে যাবা, এরপর কমন আসবে না, এটা না। তুমি মনে করছো এই টপিকটা আসবে, এই টপিকটা আসছে, এটা তোমার ক্রেডিট, টিচারের ক্রেডিট না। সো তুমি ভালো করতেছো, এটা সম্পূর্ণ কার ক্রেডিট? তোমার। টিচারের কোনো ক্রেডিট না। টিচার জাস্ট তোমাকে অ্যাসোসিয়েট, স্যার মাঝে মাঝে কথা বলে ক্লাস, স্পুন ফিডিং। স্যার কিন্তু তোমাকে অ্যাসিস্ট করে, সে ইজ লাইক এ ক্যাটালিস্ট, এনজাইম, অ্যান্ড রিয়াক্টেন্ট বা প্রোডাক্ট হচ্ছে তুমি যেভাবে রিয়াক্ট করবা সেভাবে তুমি কি প্রোডাক্ট পাবা। তো এই হচ্ছে আর কি অ্যাডমিশন। আর অ্যাডমিশনের জন্য মেইন যে কথাটা, এক্সাম হল মেনটেন। এক্সাম হলে যাইতে হবে যে তুমি যাইতেছো, এইটা আমার পরীক্ষাতে যা কিছু তাই হতে পারে, পাস হইতে পারে, ফেল হইতে পারে। যদি ফেল হয় তাহলে মনে রাখতে হবে যে আমার রিজিক অন্য কোনো জায়গায় নির্দিষ্ট, এই জন্য এখানে হয়েছে। যদি পাস হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সো যে কোনো পজিশনে শুকরিয়া আদায় করতে হবে। অ্যান্ড বেশি পাকনামি করা যাবে না। অ্যাডমিশন টাইমে সবচেয়ে বেশি মানুষ যেটা করে সেটা হচ্ছে পাকনামি, এটা করছে, এটা করছে, হ্যান করছে, ত্যান করছে, অনেক কিছু। কিন্তু আচ্ছা, আরেকটা কথা, সাপ হইতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সাপ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তুমি কি করতেছো এটা তোমার ডান হাত জানলে বাম হাত জানবে না, এটা ঢোল বাজানোর কিছু নেই। তুমি তো করে চান্স পাইছো, ঢোল বাজানোর কি আছে? তোমার মা তোমার নাম্বার ফোন দিয়ে কেন তোমার অন্য ফ্রেন্ডের মারে বলবে যে আমার ছেলে তো ভাবে এত পাইছে, আপনার ছেলে কত পাইছে? এগুলো খুবই ব্যাড হ্যাবিট। যে গার্ডিয়ান দেখতেছেন তাদের জন্য বলতেছে, এগুলো আসলে করার জিনিস না। এটাতে নজর লাগে, নজর বলে একটা কথা আছে, নজর লাগবেই। ঠিক আছে, ওকে। এখন একাডেমিক লাইফ থেকে দিনে প্রতিদিন কেউ যদি 6 ঘন্টা করে পড়ে, তার আসলে অ্যাডমিশন নিয়ে কোনো চিন্তা করারই দরকার নেই। 6 ঘন্টা আসলে পাওয়া যায়? বেশি পাওয়া যায়, 10-12 ঘন্টা পাওয়া যায়। তোমার মতো কলেজ বাসার সামনে হলে পাওয়া যায় স্যার। এখন আর বাসা হচ্ছে এই যে মিরপুর 14 নম্বর, আর কলেজ হচ্ছে বিসিএসসি কলেজ, ও কেমনে 6 ঘন্টা? স্যার এখন এখানে একটা কথা আছে, ইউ চুজ, তোমার কাছে 2টা পথ খোলা। একটা হচ্ছে আমার কলেজ ভালো, তুমি কলেজ নিয়ে ফ্লেক্স নিবা। আরেকটা হচ্ছে তুমি অ্যাডমিশন নিয়ে ফ্লেক্স নিবা। এবার তুমি চুজ করো কোনটা নিয়ে ফ্লেক্স নিবা। তুমি কলেজ নিয়ে ফ্লেক্স নিয়ে নাও, অ্যাডমিশনে তোমার যা ইচ্ছা তা হইতে পারে। আবার তুমি অ্যাডমিশনের ফ্লেক্স নিলে সারা জীবনের ফ্লেক্স। অ্যাডমিশনের ফ্লেক্সটা কেমন ফ্লেক্স আমি তোমাকে বলি, এটা খুবই মজার জিনিস। ধরো আমার মারে কেউ জিজ্ঞেস করছে যে আপনার ছেলে কই পড়ে, আমার মা ডিরেক্ট বলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, গর্বের সহিত। তখন তার মুখের হাসি দেখা যায়। আর ধরো তুমি কোন একটা জায়গায় চান্স পাও নাই, তখনও তোমার কাছে কি মনে হবে জানো? বলবে যে আরে পরে, তখন তোমার নামে বদনাম করবে। মনে রাখবা বাবা কিন্তু তোমার নামে বদনাম করে। সো এটা হচ্ছে খুবই মানে রিয়েলিটি ভাই, রিয়েলিটি চেক।
মানে তোমার রিয়েলিটি মাইনে নিতেই হবে। হ্যাঁ, কিন্তু তাতে করে সেন্টি খাওয়া যাবে না। না, তুমি বলছো, তুমি তোমার জন্যই তো বলছো, সেটাই তোমার জন্যই বলছো। তুমি পড়াশোনা করো নাই, তুমি ফেল করছো, তোমার জন্যই বলছো। তুমি পাস করে তোমারটাই বলতো, সে তো আর মিথ্যা কথা বলবে না নাকি? সো এই হচ্ছে কথা। সো মোটামুটি হচ্ছে যারা ঢাকার বাইরের তারা অনেক ভালো করে ঢাকার ভেতরের তুলনায়, এটা কারণ তারা প্রিভিলেজ। রাহুল সাহেবও বলছে এই সেম কথা। তারা হচ্ছে এক্সট্রা প্রিভিলেজ। তার মানে কি, যারা বেশি পরিমাণে ফ্যাসিলিটি পায় তাদের সংগ্রামের ইতিহাস কম বলে তাদের ভালো করার পরিমাণ কম। স্যার এখানে পার্সপেক্টিভ অনুযায়ী একটা কথা আছে, যারা গ্রাম থেকে আসতেছে বা যাদের মেইন হাতিয়ার হচ্ছে শিক্ষা, তারা পড়বেই। আপনি তাকে হচ্ছে মুখের সামনে সবকিছু দিয়ে রাখছেন, সে জানে সে যদি কোনো ভালো ভার্সিটি না পায় আপনি তাকে প্রাইভেটে ভর্তি করাবেন। এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটের কারণে আপনি তার রেজাল্টটা খারাপ করছেন। আপনার টাকা থাকতে পারে, আপনার টাকা থাকতে পারে, কিন্তু আপনার টাকা ওই ছেলে মেয়েদের সাথে ফ্লেক্স নেওয়ার জন্য না, তার আগে ট্রাই করতে দেওয়া উচিত। এরপরের যা হবে এই পরেরটা পরে মনে মনে রাখবেন। ওই যে অনেকে বলে যে তুমি মেডিকেল ক্লাস পাস করো, প্রাইভেটে ভর্তি করে দিব। এই যে যেই মেয়েটারে বলছে যে তুমি মেডিকেলে পাস করো, ও পাসই করে না। অনেক পোলাপান ফেল করে। কত পার্সেন্ট ফেলের হার? ফেলের হার অনেক। যদি 1.5 লাখ পরীক্ষা দেয়, মাত্র পাস করে হচ্ছে অ্যারাউন্ড 50,000। তা বাকি 1 লাখ কি পড়াশোনা করে নাই? করছে, বাট মাইন্ডসেট চলে আসছে। বাট মেডিকেলে ফেল করা ভাই, এটা খুবই লজ্জার বিষয়। তাইলে তোমার ধরো যে নাই, ও নাই, তাইলে শেষ, সিলেবাসে নাই, সিলেবাসে নাই। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে মেডিকেলে পাস তো সবাই করবে আর কি, ধরো মোটামুটি পড়াশোনা করলেই করবে। এইবারের সিস্টেমটাতে কি হয় যে 12 তারিখ মানে মেডিকেল আর 13 তারিখ ঢাবি। স্যার আমার তো ঢাবি ছিল 20 তারিখ, 21 তারিখ ছিল জগন্নাথ পুরান ঢাকা, 23 তারিখ ছিল, 22 তারিখ ছিল জাহাঙ্গীরনগর সাভার, এরপরের দিনও সাভার, এরপরের দিনও সাভার। তাইলে আমাদের সময় বুয়েটের পরের দিন মনে চুয়েট ছিল, বা মেডিকেলের পরের দিন বুয়েট ছিল, এরকম। হ্যাঁ, মেডিকেলের পরের দিন ছিল চুয়েট, এরপর ছিল বুয়েট। আমার ফ্রেন্ডরা হচ্ছে মেডিকেল পরীক্ষা দিয়ে চুয়েট গেছে, চুয়েট দিয়ে এসে বুয়েট দিছে। তো এইগুলো এখনকার ছেলেমেয়েরা এই যে 12 তারিখের পর 13 তারিখ ঢাবি আর মেডিকেল পাশাপাশি দেখে যে মানে টেনশন করতেছে। এগুলো কিছু না, ওর পড়া আসলে নভেম্বর মাসের ভিতরে শেষ। আচ্ছা, এরপরে কিছু না, এরপর হচ্ছে ওয়ার্ম আপ। ওকে, তোমার ভিতর হচ্ছে কিছু নাই, তুমি নভেম্বরের পর পড়তে বসলা, কিচ্ছু হবে না। পড়ার টাইম হচ্ছে নভেম্বর পর্যন্ত, এরপর তুমি জাস্ট এক্সাম দিবা, এই আর কিছু না। সো তোমরা যারা এই যে 12 তারিখ এবং 13 তারিখে এই মেডিকেল এবং ঢাবির পাশাপাশি পরীক্ষা নিয়ে যে একটু টেন্সড, you see the person who got 292 and 282 positions at the same time at the same universities, two places together, তো ও যেহেতু পারতেছে, সো ভাই এটা আসলে কি, তোমরা অতিরিক্ত টেনশন না করে তোমরা একটু বোঝার চেষ্টা করো। এবং এই একই কারণে, এই কম্প্যাক্টনেসের কারণে, যেহেতু আমাদের ডিসেম্বরের পরীক্ষা, সো আমাদের ক্র্যাশ কোর্সের সকল ক্লাস এবং অ্যাক্টিভিটি আমরা 29 নভেম্বরের মধ্যে শেষ করব। সো এই 29 নভেম্বরের মধ্যে যেহেতু আমাদের ক্র্যাশ কোর্সের অ্যাক্টিভিটি শেষ হবে, তার মানে আমরা তোমাদেরকে নভেম্বরের মধ্যে পড়ায়ে তোমাদেরকে রেডি করে দেব। সো এই কারণে ডিসেম্বর মাসে যখন তোমরা পরীক্ষা দিবা, তোমরা ততক্ষণে একদম ক্লিয়ারলি নিজেদের কনফিডেন্স লেভেলটাকে বিল্ড আপ করে তোমরা পরীক্ষা দিবা। সো যে অলরেডি এই রাস্তাটা পার হয়ে আসছে, ইমন তার গল্পটা যেভাবে বললো, সো তোমরা যদি একটু হলেও বুঝে থাকো, আমার মনে হয় তোমাদের পড়াশোনা একাডেমিক্সে যা পড়ছো নভেম্বরে 29-এ শেষ হয়ে যাওয়ার কথা। সো ক্র্যাশ কোর্সে তোমরা যারা আমাদের সাথে আসবা, আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি তোমাদের ডিসিশন। আমরা দুজন মিলে বায়োলজি পড়াবো এবং ইমনের যে পরিমাণ এক্সপিরিয়েন্স ও পড়াচ্ছে, ও নিজের যেই অভিজ্ঞতাটুকু আছে, আমাকে তোমরা যারা জানো চিনো, এই দুইটাকে এক করে আমরা ওদের জন্য কি করব তুমি বলো ইমন। স্যার ভার্সিটির বায়োলজিটা মেডিকেল তো একটু ডিটেলস, অফকোর্স, কিন্তু প্রিসাইজ। হ্যাঁ, প্রিসাইজ। মানে এখানে কোশ্চেন আসবে আর্থোটা পড়বে, রেচনাঙ্গের নাম কি, এইটা যদি তুমি না পারো তাহলে আসলে কলা গাছের সাথে তোমার ইয়া দেওয়া উচিত। মানে এগুলো নিয়ে তোমার ভাই টেন্স হওয়ার কিছু নাই, তুমি একাডেমিকে যা পড়ছো তাই এনাফ। সো আমাদের কাজ হচ্ছে ক্রাশ কোর্সে তোমাকে যে জিনিস তুমি একাডেমিক পড়ছো জাস্ট রিকল করাই দিলে তোমার এগুলো মাথায় থাকবে। তুমি পরীক্ষার হলে যে বলবো যে ফার্স্ট স্যার বলছিল, ইমন স্যার বলছিল, দেই দাগায়। কিন্তু কথা হচ্ছে তুমি এখন পড়তেছো না, একাডেমিকে পড়ো নাই, ক্র্যাশ কোর্সে আইসে ফাড়ায় ফেলবো না, রং ডিসিশন। তোমার এখন পড়তে হবে, একাডেমিকে যা করছো ওইটা এখনো রিকভার করার জায়গা আছে, আরেকটা রিকভার করার জায়গা থাকবে না, সেটা হচ্ছে রেজাল্টের পর তুমি ডিপ্রেসড হয়ে যাবে। তোমার ধরো কোনো কারণে রেজাল্ট খারাপ হয়েছে, তুমি ডিপ্রেসড হয়ে যাবে,
এই ডিপ্রেশন যাওয়া যাবে না। আমার একটা ফ্রেন্ড ছিল 4.75 পাইছিল এইচএসসিতে, ও যেদিন রেজাল্ট পাইছিল ওদিনই ওর ফোন ভাঙছে, এখন চুয়েট থেকে মানে পাশ করে বেরোবে আর কি, তো কিছুই নেই আর কি। সো ওই যে বললাম না যে ফ্রেন্ড সার্কেলের ভিতরে একটা ইয়া থাকা লাগে, ফ্রেন্ড জানবে না যে তুমি কি করতেছো, অ্যাটলিস্ট ভাই অ্যাডমিশন টাইমটা ইয়া তুমি বলতে পারো যে ভাই আপনি তো স্বার্থপর, হ্যাঁ স্বার্থপর কিছু কিছু সময় ভালো লাগে, তোর সব ফ্রেন্ড তো ভালো হবে না মুজাহিদের মতো, অনেক ফ্রেন্ড তোমাকে নিয়ে ব্যাক বাইটিং করবে, বলে আরে তো সব শেষ ভাই, এটা খুবই খারাপ জিনিস। কিছু ফ্রেন্ড সাপ হইলো তো ভালো, ভালো সাপ আছে না, ভালো সাপ আছে কিন্তু সবাই তো না, তো মুজাহিদ তো ভালো সাপ, মুজাহিদ চলে আর কি। আচ্ছা আচ্ছা। তো তো ঢাবি বলো, মেডিকেল বলো, যে কোনো পাবলিক বলো, চান্স পাওয়ার জন্য তোমার যেই মেইন বইটা আছে, এই মেইন বইটা এনাফ। কিন্তু ওরা তো এক্সট্রা ইনফরমেশনের জন্য, আমি যখন গাজী আজমল পড়াই, মাজেদাও পড়াইতে হয়, সাথে আব্দুল আলিম স্যারকে আনতে হয়। স্যার এখন আমি একটা কথা বলি, আমি যখন মেডিকেল পরীক্ষা দিয়েছি, আমি তো মেডিকেল প্রিপারেশন নিয়ে নিই, সো আমি জানি না এক্সট্রা ইনফো কি, আমি জানি না যে অন্য বইতে কি আছে। ইভেন আমি মেডিকেলের জন্য তপন ইসাক স্যারের বইও পড়িনি, আমি তপন স্যার পড়ছি। তার মানে কি একাডেমিকের বেসিক ভালো, একাডেমিক বেসিক দিয়ে আমার হয়ে গেছে। ইভেন হচ্ছে অনেকে বলে যে হাজারি স্যারের অনুশীলনী পড়তে হবে, কবির স্যারের অনুশীলনী পড়তে হবে, ভাই এটা করার মানে তুমি মুখস্থ করতেছো, তোমার ব্রেনে সেগুলো মুখস্থ হইতেছে না, তোমার হচ্ছে বেসিক বুঝে বুঝে পড়তে হবে। বেসিক বুঝে পড়লে কবির স্যারের অনুশীলনী কোশ্চেন তুমি আহামরি কিছু না যে তুমি পারবা না। সো ওরা যেটা করে অনুশীলনী কোশ্চেন মুখস্থ করে, এই মুখস্থ করতে গেলেই ধরাটা খায়। কেন স্টুডেন্ট মনে করে যে ও 80টা দেখাইছে 80টাই হয়েছে, কারণ হচ্ছে ওর প্রথম দেখায় কোশ্চেনটা পড়ছে, ধরে নিছে যে কোনটি হাইড্রার দংশনাঙ্গাণু, প্রথম অপশন হচ্ছে নিডোব্লাস্ট, পরেরটা হচ্ছে নিডোসাইট, এখন ও তো দেখছে নিডো দাগাইছে, নিডো ব্লাস্ট দাগাইছে, তো এটা তো নাম্বার দিবে না, নাম্বার দিবে কিসে, নিডোসাইটে। তো ও তো মনে করতো স্যার আমি তো কনফিডেন্ট একবার দাগাই ফেলছি, সেটা তো হয়েছে, বাট পরে দেখছে যে আরে ফেল। তার মানে এই যে কোশ্চেন পড়া এবং ঠান্ডা মাথা অ্যানালাইসিস আর 4টা অপশনই পড়া, এরপর দাগানো, যদি করতে পারো ভাই এক্সাম হলো প্রেশার তোমার মেইনটেইন হয়ে যাবে। Remember, read the questions properly and read all the options properly and then select your answer wisely. এখন এটা গেল মেডিকেলের প্রেশার, ঢাবির প্রেশার কিছুই না, ঢাবিতে মেইন পোলাপান ফেল করবে ফিজিক্সে। এই একটা ফিজিক্স একটা সাবজেক্ট, এটা একটা ভয়াবহ সাবজেক্ট স্যার, আমি জীবনে বুঝতামই না ফিজিক্স কেমনে কি, এটা মানে এটা ওর কি চাষ কেমনে পড়াবে? পৃথিবীর সবচেয়ে যদি কোনো একটা সাবজেক্ট জঘন্য থাকে সেটা হচ্ছে ফিজিক্স। এটা কেমন মানে এটা কেন টাফ, মানে আমার কাছে মনে হয় হয়তো স্যার আমাকে বুঝাতে পারেনি ফিজিক্স, বা তুমি আচ্ছা হ্যাঁ তাও হইতে পারে, অথবা আমি বুঝি না। এখন আমার কথা হচ্ছে আমি বায়োলজি বুঝি, কেমিস্ট্রি বুঝি, ম্যাথ বুঝি, ফিজিক্স কেন বুঝি না? এটা একটা ভ্যালিড কোশ্চেন। মানে তোমরা একটু আমাকে একটু জানাও তো তোমাদের কাছে কোন সাবজেক্ট কেমন লাগে? স্যার আমার কাছে কিন্তু ম্যাথ অনেক ভালো লাগতো। কেন? ম্যাথ রয়্যাল ভাই, ম্যাথ আমি তো ম্যাথ ভালো লাগলে ফিজিক্স ভালো লাগবে না কেন? স্যার ফিজিক্সে ফিল করতে পারতো, ফিল করাতে পারে নাই, নগণ্য ধরে পাই। হোয়াট ইজ দিস? মানে তুমি তাহলে বলতেছো যে ফিজিক্স একটা গুরু কেন্দ্রিক সাবজেক্ট? হ্যাঁ অবভিয়াসলি। মানে একটা স্টুডেন্ট তাহলে মানে ও কি রিড করে ফিল করতে পারবে না ফিজিক্স? আমি কখনো পারি নাই স্যার। এখন আমার থেকে ভালো স্টুডেন্ট থাকতে পারে, ওরা ফিজিক্সের বস। তো তোমার কি মনে হয় যে আমাদের টেক্সট বুকের কন্টেন্ট স্টুডেন্টকে ফিজিক্স ফিল করাইতে ব্যর্থ? স্যার টেক্সট বুক তো একটু আছে, প্রবলেম আছে তাই না? টেক্সট বুকে একটু আছে, কারণ টেক্সট বুকগুলো আমি তপন স্যার পড়ছি, আমার কাছে পার্সোনালি তপন স্যার অনেক ভালো লাগতো। তপন স্যারের বই আমি বিশাল বড় ফ্যান ছিলাম। তপন স্যারের বই মানে তপন স্যারের বই ইজি, আমার কাছে মনে হতো যে আমার লেভেল স্টুডেন্টের জন্য ঠিক আছে। আমি বই চয়েসটা খুব ভালো করছিল, যেন বই তাড়াতাড়ি শেষ হয়। বই শেষ হয় একটা খুব বড় একটা মার্কেটিং। কেন? আমি বোটানি পড়তাম, জুলজি পড়তাম, একটা বই শেষ, বই একটা শেষ মানে সাবজেক্ট শেষ। আমি ম্যাথ, আমার ফ্রেন্ডরা ওরা পড়তো মুজাহিদ টুজাহিদ, ওরা পড়তো হচ্ছে কেতাবউদ্দিন স্যার, রূপন্তি, আমি পড়তাম এসিও আহমেদ, চিকন একটা বই। এই বই আমি 3বার শেষ করছি, ওরা যেখানে একবার শেষ করতে পারেনি। ফিজিক্স পড়তাম তখন স্যার ছোট, ম্যাথও ছোট, ম্যাথ কঠিন না। কেমিস্ট্রি পড়তাম হাজারি স্যার। হাজারি স্যারের যে পেছনের দিকে যে কালো কালো বক্স, এগুলো আমার উপর মুখস্থ ছিল। জাহাঙ্গীরনগর ইউনিটের দিন আমি কোয়েশ্চেন পাওয়ার পর দেখে এগুলো মুখস্থ, খালি দাগাইতেছি। ইভেন জাহাঙ্গীরনগর যখন ম্যাথ এক্সাম আসছে, দেখি এসে আমাদের ম্যাথ হুবহু তুলে দিচ্ছে, ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স x 1/1 x স্কয়ার। তারপর হচ্ছে
তখন একটা ছিল, একটা শর্টকাট ছিল 10 20 10 40 10 60 মান কত 1/8, এবার ডিরেক্ট মুখস্থ। আর কিসের ম্যাথ করবো, এই জন্য একটু ভালো লাগতো। ওকে ওকে, তারপর আর ম্যাথের ক্যালকুলেশনটা হচ্ছে মেইন। খাতায় করার আগে মাথায় 4-5 লাইন ক্যালকুলেশন হয়ে যাবে এবং উত্তর লিখবো শেষ। এই জন্য আর কি ইন্টারে কলেজের পরীক্ষাতে ম্যাথে একবারে ধসাই দিছে 0, মানে ফার্স্ট সিরিতে ম্যাট্রিক্স মিলিতে বলছে। এখন আমি জানি যে 1+ কিছু একটা যদি সেম থাকে, যে সারি বা কলম যদি সেম থাকে, তাহলে উত্তর আসে 0। তো আমি এক লাইন লিখলাম, পরের লাইনে উত্তর লিখে দিছি 0, দেখি স্যার আমার 0 দিয়ে দিছে। তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশনে ওই যে একটা মনে রুলস আছে, লা হসপিটাল রুল না হসপিটাল রুল, আবির ভালো বলতে পারবে কি এটা, কি রুল? লা হসপিটাল। আমি যত ম্যাথ আছে সবটা দিয়ে মিলাইতাম, দেখতাম উত্তরও মিলতো, দেখি নাম্বার দিত 0। এটা এমসিকিউর জন্য কার্যকরী আর কি। তো এই যে ম্যাথ এই জন্য আর কি একটু ভালো লাগতো, যে নাম্বার বেশি পাওয়া যেত, থাকা মার্কস। অ্যাডমিশনের এমসিকিউ, আমার ভার্সিটি অ্যাডমিশনে ফিজিক্সে নাম্বার কমছে, বায়োলজিতে নাম্বার কমছে, কেমিস্ট্রিতে নাম্বার কমছে, ম্যাথে জীবনে নাম্বার কমাতে পারতো না। যে কোচিং পরীক্ষা দিতাম উদ্ভাসে দিতাম, উদ্ভাস তখন কোচিং এর জন্য ছিল আর কি তখন, এখন জানি না আসলে, আমার দীর্ঘদিন যাবত উদ্ভাসের সাথে নেই। 22.5 মার্কসের নাম্বার হইতো, ম্যাথ হইলেই 22.5। আচ্ছা, কিন্তু বায়োলজি হইলে 20-19, কেমিস্ট্রি হইলে 19-20, ফিজিক্স হইলে 12-13। আচ্ছা, তো মনে হইতো যে না ফিজিক্স এটা আর হইতেছে না বাদ। তো ফিজিক্স আমার মনে আছে, আমি রিটেনে এমসিকিউতে পাইছিলাম মনে হয় 6 না 7। আমি খুবই সতর্কতার সহিত দাগাচ্ছিলাম, যদি নেগেটিভ চলে আসে, যদি ফেল আসে ওর তো শেষ। সো আমি খুবই, এই যে পোলাপানি ভুলটা করে, ওরা ফিজিক্স পারে না, পারবি না, তুই দাগাবি কেন? তুই দাগাবি কেন? তুই পারস না, তুই 6টা দাগায় রেখে দিবি, যেই 6টা পারস তুই 6টা দাগায় রেখে দিবি। না, ও 15টা দাগাইতে চায়, শেষ। ফিজিক্সে আসে নেগেটিভ, ও করে ফেল। এই হচ্ছে সমস্যা। সো নেগেটিভ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, নেগেটিভ হওয়া যাবে না। এই নেগেটিভের কারণে তুমি মেডিকেলের চান্সও মিস করতে পারো। সো যা লাগাবা প্রপারলি। কারণ এরকম না যে তুমি তো আর ফেরস্তা না ভাই, তুই 90টা থেকে 90টাই হবে। সো মিনিমাম আমি 100টি দাগিয়েছিলাম, যদি 100 না দাগাইতাম আমার ডিএমসি থাকতো আর কি। আর জিকে ইংলিশ, এটাতে এত প্যানিক খাওয়ার কিছু নেই, খুবই নর্মাল একটা বিষয়। যদি কমন সেন্স না থাকে জিকের ব্যাপারে, তাহলে তুমি জিকে মুখস্থ করে জীবনে পারবা না। আমাদের সময়কার একটা জিনিস ভালো ছিল, আমরা ছোটবেলায় জিকে পড়তাম, সমাজ বই। অনেকে তো সমাজের মনে করে যে আরে অনেক কঠিন, কিন্তু সমাজ আসলে একটা ব্লেসিং মেডিকেল স্টুডেন্টদের জন্য। ওই যে ইতিহাস নতুন করে মুখস্থ করা লাগতেছে না, ওই যে 9-10 মুখস্থ করছে ওইটা দিয়ে আরো এখন হয়ে গেছে। এটা হচ্ছে কথা। আর ইংলিশ নিয়ে আসলে নো কমেন্টস, আমি ইংলিশ জীবনে পারতামও না। আমার জীবনে 2টা সাবজেক্ট আমি ভয় পাইতাম, বাংলা আর ইংলিশ, হইতো না কেন জানি, এই জন্য আমি চেষ্টা করিনি। সো ইংলিশে মোটামুটি ধরো তুমি যে ভাই 9-10 বা এইচএসসিতে ধরো এ তো পাইছো, ওই এ পাওয়া নিয়ে তুমি ইংলিশে মোটামুটি 7-8-9 উঠাতে পারবা। তো 7-8-9 যদি তুমি উঠাতে পারো জিকে আর ইংলিশ, তো মোটামুটি 25-এ যদি তোমার 15 থাকে, একটু কিন্তু ওইখানে 75 তো 65 আছে, 65 কনফার্ম করা লাগবে, ওই 65 কনফার্ম করা লাগবে। এন্ড 65 কনফার্ম করার জন্য কি হলো দরকার? জিকে ওই যে ফিজিক্স কেমিস্ট্রি অনুশীলন মুখস্থ করছো, যাই আমি দাগাই দিব হবে না। অনুশীলনের যে কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন নিজে ধরে ধরে সলভ করতে হবে, কেন হইলো, তাহলে ওই কোশ্চেন রিলেটেড যে আরো যে কোশ্চেন আছে ওগুলো তুমি পারবা। এখন তোমার ধরো যার কাছে পড়ো, সে তোমার বলে দিচ্ছে যে এটার উত্তর এ, তুমি মুখস্থ করছো এটার উত্তর এ, এখন দিছে ঘুরাইয়া, ওটা এতে নেই, নিচে, শেষ। সো কোশ্চেন সলভিং একটা খুবই বড় ব্যাপার। আমি এতই বোকা স্টুডেন্ট আছে এই দাগা দিয়ে আসবে না আসলে ওই যে ধরেন বলছে যে বেগের সূত্র কোনটি, তো ও মুখস্থ করছে s v s/t, তো অথবা এই কোশ্চেন দিয়েছে নিচে কোনটি সঠিক, প্রথম অপশন v s/t, পরের কোশ্চেন s = vt, এন্ড ও তো দেখছে ওই যে দাগাইছে প্রথমটা, ও কিন্তু পরের কোশ্চেন পরেও নাই, সো নাম্বার তো শেষ। পরেরটাতে আবার একটা ছিল v = ut + ½ t², পরেরটাতে সবগুলো, তাহলে অ্যানসার সবগুলো, তার মানে শেষ। এই হচ্ছে কথা। সো অ্যাডমিশন ভালো করার জন্য একটাই কথা, কোশ্চেন ভালো করে পড়া, অপশন ভালো করে পড়া, এরপর উত্তর দাগানো। আর ট্রিক্স আছে, প্রথম থেকে যদি কঠিন মনে হয় কারো, তাহলে শেষ থেকে দাগানো শুরু করবে। আচ্ছা, আমি শেষ থেকে দাগানো শুরু করছিলাম, 100 থেকে গেছিলাম, আমি 100 থেকে আগে গেছি। ওকে, তো 100 নাম্বার কোশ্চেন ছিল
মানে তখন তো জিকে ছিল, বঙ্গবন্ধু স্বদেশপত্র প্রথম দিবস হয় কবে? ঠোঁটের আগে 10 জানুয়ারি 1972। দে পরের কোশ্চেন ছিল মানে মাইটোকন্ড্রিয়া নিয়ে একটা মনে ছিল, ওটা তো দেখলাম মাইটোকন্ড্রিয়ার কোশ্চেন, মাইটোকন্ড্রিয়ার কত পার্সেন্ট গ্লিসারাইড আছে? না এটা না, মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক অথবা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কাজ ছিল, কোন সঞ্চয় করে। আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা ছিল, কোন সঞ্চয় করে। ওকে, তো সব কোশ্চেন মনে নেই, মনে থাকলে বলে দিতাম। তো এই আর কিভাবে অ্যাডমিশন লাইফটা খুব ইজি, আমি যতটা ইজিলি বলছি এতটাই ইজি আসলে। তুমি প্যানিক করো, তোমার তার মানে পরে নেই, পরে নেই। 25 ব্যাচ তোমরা এখন যে অবস্থানে আছো, দয়া করে তোমাদের সামনে এখনো যে টাইম আছে, প্লিজ বি উইথ আস। আমাদের ক্র্যাশ কোর্স তোমাকে ঢাবির দুয়ারে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমাদের ক্র্যাশ কোর্সে আমরা এমনভাবে পড়াবো, এই যে আমাদের বায়ো ডুও, আমাদের সামনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ডিপার্টমেন্ট সামনে প্রচুর টেনশন করবে। আমরা বায়ো ডুও যখন দাঁড়াবো আমাদের ক্র্যাশ কোর্সে তোমাদেরকে আমরা এইভাবে পড়াবো, ইমনের যে পরিমাণ অভিজ্ঞতা আছে, আবিরের যে পরিমাণ এক্সপিরিয়েন্স আছে, ওরকি, রাহুল সাহা, আমাদের মুজাহিদ, উচ্ছ্বাস, আফরি, আমরা সবাই মিলে, রিপন স্যার সবাই মিলে এমনভাবে প্ল্যান করেছি তোমাদের জন্য। আমি তোমাদের বলতে পারি, আমি ফাহাদ স্যার, আমাকে তোমরা যারা জানো, আমাদের ক্র্যাশ কোর্স তোমাদের জন্য একটা ব্লেসিং হবে। আমাদের ক্র্যাশ কোর্সে আমরা আমাদের সকল অভিজ্ঞতাটা উজাড় করে দিয়ে পড়াবো। তোমরা ইমনের গল্প আসলে আজকে শেষ হবে না, আসলে শেষ হবে না, আমার মনে এখানে সিরিজ 2 করা লাগবে। সো তোমরা এখন যারা 25 ব্যাচ আছো, যারা এই মুহূর্তে ভিডিওটা এতক্ষণ সময় পাবা কিনা দেখার আমি জানি না, কিন্তু 26-27 ব্যাচ তোমরা আমাদেরকে দেখে রাখো। আমরা যদি বেঁচে থাকি 26, 27, 28 ব্যাচ, যেটার আবির নাম দিয়েছে পারমাণবিক 28, উই আর রেডি টু সার্ভ ইউ। 28 পর্যন্ত দেখবো ইনশাল্লাহ। সো যদি তোমার এখন লাস্ট মোমেন্টে 25 ব্যাচকে উদ্দেশ্য করে কিছু বলার থাকে, যারা অ্যাডমিশন সিজনে আছে, 26 প্রি টেস্ট মানে দিবে সামনে, আর তো 27 মাত্র ফুটে বেরোইছে আর কি। স্যার আমি সবার আগে 27 নিয়ে কিছু বলবো। বলো। তোমার কাছে 2 বছর সময় আছে, ইউটিলাইজ ইউর টাইম, ইউ গেট রেজাল্ট। তুমি যদি রেজাল্ট ইউটিলাইজ না করো, আলটিমেটলি দিন শেষে মারা খাবো, শেষ। ওকে, 26 ব্যাচের জন্য আমি জানি তোমাদের এখনো বই শেষই হয়নি। না না, এই সম্ভব না, পারবে না বই শেষ। কিন্তু আমার টেস্টের আগে বই শেষ হয়েছিল, টেস্টের আগে বই শেষ করা একটা চ্যালেঞ্জ। কিন্তু আমার স্টুডেন্ট টেস্টের আগে বই শেষ হবে। আমাদের রিস্টার্টে আমরা যেরকম ভাবে পড়াইছি, স্যার কিন্তু আপনার ক্লাস কয়জন মনোযোগ দিয়ে করছে? এটা তো অনলাইনে কিভাবে দেখবো? অনলাইনে আমার জন্য ব্যাচের দরকার আছে, ব্যাচ দিয়ে মারবো কেমন অনলাইন? এটা আমি রাহুল শাহকে প্রশ্ন করতাম। আমার কোর্সে ধরো এখন 1300 আছে, সামনে ইনশাল্লাহ 1500 বা 1600 হবে। এই 1300 স্টুডেন্টকে তো আমি দেখি না, ওদেরকে তো আমি দেখি না, আমি মারবো কেমনে? লাইভে দাঁড়াইলে 200 জন 300 জন। গার্ডিয়ানদের একটা বিশাল সমস্যা হচ্ছে, এরা টাইম মতো কোনো ধরনের কাজ করে না। হ্যাঁ, আমি সব গার্ডিয়ানের কথা বলতেছি না, এখন গার্ডিয়ানরা পাগল হয়ে গেছে যে অ্যাডমিশন ভর্তি করো। হ্যাঁ, বাট এখন তো অ্যাডমিশনে ভর্তি করার টাইম নাই। ইটস নট দ্য টাইম। তোমার টাইম হচ্ছে 26 ব্যাচ, 26 ব্যাচেরই এখন টাইম না। 26 এর তো এখন অ্যাডমিশনের জন্য পড়ারই দরকার নেই। ও তো একাডেমিকই পারে না, একাডেমিক্সে পারে না, তো গরিব, সেটাই। ঠিক আছে। তো ওই 26 ব্যাচের যে সমস্যাটা, এখন তো 19 ব্যাচের পর এইবার হচ্ছে ফুল সিলেবাস। ওরা তো আমাদেরকে বলতেছে যে ফুল সিলেবাস পড়া সম্ভব না, হ্যান্ড কোর্স ত্যান কোর্স। আমি তো ফুল সিলেবাস পড়ে আসছি, হ্যাঁ, তো জানি যে কেমনে করে পড়তে হয়। কিন্তু ও তো হচ্ছে ওই প্রিসাইজলি না পড়ে, ও হচ্ছে যত ডেটা আছে। কিন্তু এটাও তো সমস্যা, স্টুডেন্টকে প্রিসাইজ পড়াইতে গেলে স্টুডেন্ট বলে ভাই ওই টপিক বাদ দিছেন, ওইটা পড়ান না, এটা পড়ান। প্রিসাইজলি বলতে স্যার টপিক বাদ দিয়ে না, টপিকে তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনটা সেটা দাও। কিন্তু এখনো এমন স্টুডেন্ট আছে যে কোনো একটা অংশ বাদ দিলে এটাও বলে এটা পড়ার নাই। ইটস ভেরি টাফ। তুমি আমার অনেস্টলি বলো, হাসান স্যারের চ্যাপ্টার 1 এর একটা ক্লাস পুরো টপিক কভার করে পড়াইতে কয়টা ক্লাস লাগবে? স্যার আমার অফলাইনে, আমি তো দীর্ঘদিন যাবত অফলাইনে পড়াই ফার্মগেটে, তো আমার জাস্ট চ্যাপ্টার 1 পড়াইতে আমার 22 ক্লাস লাগে, 1.5 ঘন্টায় 22টা ক্লাস। তো তুমি 1.5 ঘন্টায় 22 ক্লাস হলে ওর তো জুলজি পরীক্ষা আছে, কভার দিবা কেমনে? স্যার আমি বলিনি, তুমি আমার কাছে পড়তেছো, তুমি বোটানি এক, জুলজি এক, এটা তুমি আমার কাছে টাইম নিয়ে পড়বা। এরপরের গুলা তুমি নিজেই অনুধাবন করতে পারো যে তোমার কোনটা লাগবে, তোমার কোনটা লাগবে না। কারণ জুলজি এক, বোটানি এক, এটা আসলে আমার বায়োলজির বেসিক। বোটানি এক যদি আমি না বুঝি, হ্যাপ্লয়েড কোনটা, ডিপ্লয়েড কোনটা, আদিকোষ কোনটা, প্রকৃত কোষ কোনটা, শৈবাল ছত্রাক, কিছুই বুঝবো না। সো ব্যাপারটা হচ্ছে তুমি প্রিসাইজলি পড়া মানে হচ্ছে টপিক বাদ দিও না। ধরো তোমার কাছে বলছে কথার কথা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, এটা লাগবে, কোষ প্রাচীরের কাজ, এটা লাগবে।
আবার কোষ প্রাচীরের ভেতর তোমার ওইখান থেকে কিছু দেখো সিকিউর জন্য কোনটা প্রিসাইজলি পড়তেছে কোষ প্রাচীর সূক্ষ্ম গঠন খালি, কারণ এটা সিকিউতে আসে। এমসিকিউর জন্য তুলাতে কতটুকু সেলুলোজ থাকতেছে, কাঠে কতটুকু থাকতেছে এটা, তারপর হচ্ছে কোনটাতে কত পার্সেন্ট, কয়টা লেয়ার থাকে, কয়টা মাইক্রোফাইবার মিলে কয়টা এই যে সূক্ষ্ম গঠনের ভিতরে চলে আসছে। ক্রিস্টালের মাইসিলি। সো তোমার কাজ হচ্ছে জিনিসটা প্রিসাইজ বানানো। তুমি যে নোট করতেছো, আমি জানি তোমরা এখন নোট করো না, তোমরা স্লাইডের ছবি তুলো, ছবি তুললো পরে আরে আমি তো খুঁজে পেতেছি না। বাট অফলাইনে পড়ানোর মজা হচ্ছে ওরে নোটের জন্য পিটানো যায়। আমি এখন আমার অফলাইন ব্যাচে নোটের জন্য পিটাই। উচিত তো নোট করা, তাই না স্যার? নোট হইতেছে একটা ব্লেসিং। নিজের হাতের নোট, নিজের হাতের নোট। ওই যে স্লাইড দেখে আমি কি কি নোট করতাম ওগুলো না, টিচার যা বোর্ডে লিখছে ওগুলো জাস্ট আমি তুলছি, আমার পড়া হয়ে গেছে। আমাদের এক টিচার বলতো, টিচার নামটা মনে নেই, যা পড়ি তা ভুলি, যা লেখি তার কিছু মনে থাকে, যা শুনি তার পুরোটাই মনে থাকে। সো ও শুনতেছে, লিখতেছে, দেখতেছে এনাফ, ও তো কিন্তু পড়তেছে না। এই জন্য মেইন কথা হচ্ছে ওই যে স্যার বললেন যে 6 ঘন্টা কি পড়া হয় কি হয় না, ওই যে কোচিং থেকে যেটা পড়ছে না ওইটা যদি বাসায় এসে ও পড়ে, ওর পড়া হয়ে গেছে। কিন্তু এরা তো হচ্ছে বদের হাড্ডি। এটা কি করবে, 1 মাসে পরে জমাবে, এরপর একদিন বসবে, ওয়ান শট দেখবে, খুব ডিপ্রেশন, শেষ, আমি তো কিছু পারি না। এই যে আরেকটা জিনিস আমি এটা তোমাকে নিয়ে আমি কাজটা করব। এসএসসির স্টুডেন্ট 2 বছরে এতটুক দেখে আসে, ইন্টারে এসে এতই বড় দেখেই না, মানে যে শেষ করবে কেমনে, স্ট্র্যাটেজি মেনটেন করবে কেমনে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিকে মিলাবে কেমনে। আবার বায়োলজি তুমি 22টা ক্লাস নাও, 22টা ক্লাস নিয়ে আমি অনলাইনে তো মিলাইতেই পারবো না, কারণ একটা নির্দিষ্ট টাইমে কোর্স শেষ করতে হয়। আমার ক্ষেত্রে যে প্রবলেমটা, আমি যখন পড়াই, ধরো আমি 12 লেকচারে শেষ করি, হ্যাঁ 12 লেকচারে কিছু জিনিস স্টুডেন্টকে বলি, সে ফর এক্সাম্পল নিউক্লিয়াসের স্ট্রাকচার আঁকালাম, এবারে বলবো যে এই গঠনটা বাসা থেকে একটু পড়িস। এখন আমি যদি নিউক্লিয়াসের গঠন পড়াইতে থাকি, নিউক্লিয়ার রন্ধ্রের গঠনে পড়াইতে তো 1 ঘন্টা শেষ। তা আমি নিউক্লিয়াসের স্ট্রাকচার বাসায় ওদেরকে পড়া দিই, আর নিউক্লিয়ার রন্ধ্রের স্ট্রাকচারে প্রোটিন গ্র্যানিউলস আর ট্রান্সপোর্ট প্রোটিনটা পড়াই আর স্ট্রাকচার আঁকায় বলি, এবার কাজটা বাসায় পড়ে নিও। এইটা হচ্ছে আমার ডিজাইন। তা আমি স্টুডেন্টকে কিছু কাজ দিয়ে সামনে আনি, আমি জানি না এটা আইডিয়াল কিনা, আমার কাছে এটা আইডিয়াল মনে হয়। স্যার আমরা কিন্তু এভাবে পড়ছি, তাই না? আমাদের একটা ভাই ছিল, মানে আমি তো উদ্ভাসে ক্লাস করছি, তো এখানে ভাই ছিল, আমার ভাই শিক্ষক আছে বর্তমানে, উনি আমাদের ম্যাথ করাইতো 2টা টাইপ করাইতো, টাইপ 1 একটা ম্যাথ করাইছে, বলবো যে বাসা থেকে করে। আচ্ছা, ওনার প্রতি আমি কৃতজ্ঞ। মানে উনি এমন ভাবে ম্যাথ করাইতো, ম্যাথ কোনো বার্ডেন মনে হইতো না। এটা তো তোমার কাছে ব্লেসিং। আমরা এখন অনলাইনে পড়াইতে এসে, বা আমি তো দীর্ঘদিন ধরে পড়াচ্ছি 2005 থেকে। এখন যেটা হয় আমি জানি না, এটা তুমি এখন ফেস করবার সামনে অনলাইনে, যখন অ্যাকচুয়ালি গ্রুপ অফ কমিউনিটিসে নিয়ে বলবে স্যার আপনি তো একটা করলেন আর 5টা বাড়ির কাজ দিলেন, এখন তো আমি পারি না। এইটা এত পেইন এই সামনে এই কমিউনিটিটা। আর এখন তো স্টুডেন্ট কিছু হইলে প্রতারণা গ্রুপ, কিছু লেখলে যে 1 লাইন লিখছে আর 2 লাইন লেখা নাই, এদের তো পোস্ট করতে সমস্যা নাই, কিন্তু অ্যাকচুয়াল আইডিয়াল টিচিং কালচারটা হচ্ছে আমি একটা টাইপ দিয়ে বুঝাই দিলাম, ভাই তুমি নিজে করো না, পড়া। এখন স্টুডেন্ট লিখে ফেলে, ভাই তো আসলে সব টপিক করায়নি। স্যার অ্যাডমিশনের ক্লাসগুলো কিন্তু এরকমই, যে অল্প একটু পড়াবো, তুমি বাসায় যে পড়বা, তোমার আমি স্পুন ফিডিং করবো না। স্পুন ফিডিং করলে তোমার আসলে অ্যাডমিশন হবে না। যেমন আমি উদ্ভাসে যখন ক্লাস করতাম, মানে ইয়াতে, তখন হচ্ছে অনেক ফেমাস ভাই ছিল আর কি, ওনারা এসে হচ্ছে ওই গুণগত রসায়ন শুরু করতো কোয়ান্টাম নাম্বার দিয়ে। তো কিছু স্টুডেন্ট ছিল, এন্ড বাইরে থেকে যে স্টুডেন্টরা যারা আসে তারা যে সবাই ভালো এমন না, কিছু আছে যে বাবার টাকা উড়াইতে আসছে আর কি, ওরা ডিফারেন্ট। ওরা ভাই বলতো যে ভাই আপনি তো রাদারফোর্ড মডেল পড়ান নেই, বোর মডেল পড়ান নেই, তো বলছে তাহলে তোমার আবার ইয়েতে ভর্তি হওয়ার কথা, 9 ভর্তি হওয়ার কথা। তো ডিরেক্ট স্টেট কাট অ্যান্সার। সো ব্যাপারটা হচ্ছে অনলাইন যেই মানে প্ল্যাটফর্ম বলেন, এডুকেশন সিস্টেম বলেন, এখানে আসলে স্টুডেন্টরা হচ্ছে বেনিফিটেড হয়ে নিতে হবে। হ্যাঁ, পর্যাপ্ত সোর্স আছে, তোমার কাছে সুযোগ আছে, টাইম আছে, তোমার টাকা বাঁচতেছে, কিন্তু তুমি যদি এখান থেকে বেনিফিটেড না হও, শেষ। আমি বলবো যে যারা অফলাইনে ক্লাস করেন তারা ঠিক আছে, অনলাইনে করে টাকা কম, কিন্তু অ্যাকচুয়ালি আসলে কত পার্সেন্ট লোক বেনিফিটেড হচ্ছে? এক একটা কোর্সে মিনিমাম 50,000 লোক থাকে ভর্তি, বা 30,000, ডিউতে পাস করে 6,000। কেন? এই যে ল্যাক অফ প্র্যাকটিস, ল্যাক অফ কমিউনিকেশন, ল্যাক অফ কনফিডেন্স,
এই তিনটা যদি কারো থাকে এনাফ চান্স পাওয়ার জন্য, আর কিছু লাগবে না। ট্রু ট্রু। থ্যাংক ইউ ইমন, তোমার সাথে আসলে আজকের ডিসকাশনটার পর্ব 1 হইল। আমার মনে হয় যে তোমার সাথে আমার অনেক কথা বলার বাকি আছে, এবং দর্শক তোমরা যারা দেখছো, অভিভাবক এবং সিনিয়র citizens, even teachers, even আমার শ্রদ্ধেয় গুরুজন যারা আছেন, whatever you see, we too are the biology duo for the next level. So we will be working hard since our teaching journey started, and we are committed right now. So আমি আমার জীবদ্দশায় এখন একজন মানুষ পেয়েছি, যেই মানুষটাকে নিয়ে সামনে একটু চিন্তা করা যায় বায়োলজিতে। সো আমরা একসাথে বই লিখবো, আমরা একসাথে কোর্সে ডিজাইন করব, আমরা একসাথে কোর্সটাকে সাজাবো। বায়োলজিটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমার সাথে একটা মানুষ যুক্ত হয়েছে, এবং আমরা একসাথে বসে একটা সিদ্ধান্ত নিয়ে তোমাদেরকে জানাবো। তোমরা যারা 25 ব্যাচ বিনা দ্বিধায় আমাদের ক্র্যাশ কোর্সে আসো, বিনা দ্বিধায়, উইদাউট এনি হেজিটেশন। মিশন ঢাবিতে তোমরা যারা আছো, ইউ গাইজ প্লিজ রেট আস। আমরা তোমাদের কি সার্ভিস দিয়েছি? 84টা ক্লাস ফ্রিতে দিয়েছি, 12টা ব্যাটেল দিয়েছি, তোমাদেরকে আমরা এক্সাম নিয়েছি, তোমাদেরকে আমরা যা কমিট করেছি সেটা ফিল আপ করেছি। এবং মিশন ঢাবিতে তোমরা ইমনের ক্লাস তোমরা যারা দেখেছো, নিচে কমেন্ট একটু জানাইতে পারো হাউ ডিড ইউ ফিল। আমার ক্লাস তোমরা যারা দেখেছো, প্লিজ কমেন্ট ফ্রিলি। আমি মনে করি আমার জীবনে যত অরা আছে এগুলো কিচ্ছু না, প্রতিটা ক্লাসের আগে আমি নতুন করে জন্মাইতে হয়। আমার অরা রানিং এই স্টুডেন্ট যারা আছে তাদের কাছে কিচ্ছু না, কিছুই না। আমি জীবনে কি করে আসছি ও দেখতে চায় না, ও জানতেও চায় না। ও চায়, আমি মনে করি এখন পড়া বুঝতে হবে আমার, আজকে এখন। সো আমি দর্শকদেরকে অনুরোধ করব, আপনারা আরেকটা কথা, ইয়েস প্লিজ, কোচিং এর নাম্বার নিয়ে বলো। এটা একটা বিশাল স্ক্যাম। ধরেন আপনি আমার বাবা, আপনার ফোনে আমার মেসেজ গেছে, আমি পাইছি 50-22। আচ্ছা, ফোন কিরে তো কম পাইছো, তখন আমার কোন একটা অ্যান্সার দিব, তখন ও কিন্তু মোরালি ডিপ্রেসড। ইয়েস, ও পরীক্ষা এমনি খারাপ হয়েছে, আপনি বকা দিলেন, মোরালি ডিপ্রেসড। সো কি হইলো, ও হয়তো হঠাৎ একটা মোটিভেশন পাবে যে না ভালো করা লাগবে, বাট ওটা ইয়া করবে যে বাবা আমার বকা দিচ্ছে, আমি তো কষ্ট করতেছি, রেজাল্ট তো আসতেছে না। কোচিং নাম্বার ইজ ডাজন্ট ফ্যাক্ট, কোচিং নাম্বার কিছুই না। কোচিং নাম্বার ইজ এ জাস্ট দুটো নাম্বার, আর কিছুই না, জাস্ট এ নাম্বার। এখন আমি যদি আমার কোচিং লাইফের কথা বলি তাহলে আবার ক্ল্যাশ হয়ে যাবে। কোচিং লাইফে আমার মায়ের নাম্বার ছিল আমার নাম্বার, ওকে, বাবার নাম্বার ছিল আমার নাম্বার, আমার নাম্বার ছিল আমার নাম্বার। তুই তো আসল দুষ্ট। তারপর ট্র্যাক করছে কেমনে তোমাকে, মানে নাম্বার তো তোমার ফোনে আসতো। এখন কথা হচ্ছে আমার যে রেজাল্ট, ওই রেজাল্ট আমি জানি যে আমি কি করব। এক্সাম দেওয়ার আগে একটা জিনিস মেইন কথা যেটা, সেটা হচ্ছে এক্সামের সিলেবাস শেষ করা। তুমি এক্সাম খারাপ দিছো, ভালো দিছো, এটা তোমার দেখার বিষয় না। এক্সাম যদি ভালো দাও, নাম্বার কম আসে, তাহলে বুঝবে যে কোশ্চেন কঠিন ছিল। এক্সাম যদি খারাপ ভালো দাও, তাহলে বুঝবে যে না তোমার ইয়া ছিল। সো বি মোটিভেটেড, সবসময় নিজের প্রতি ইয়া থাকতে হবে। সো আমার যখন নাম্বার, আল্লাহর মতো আমার নাম্বার ওই রকম খারাপ আসে নাই যে 50 আমি 10 পাইছি। সো এই জন্য হচ্ছে আমার বাসায় কখনো কল দেয় নাই, কলেজ থেকে কল দিছিল, তাও এটা আমি ধরছিলাম আর কি। আমি ম্যাথে ফেল করছিলাম প্রথম পরীক্ষায়, ম্যাথ, আইসিটি, বাংলা, এই 3টাতে ফেল করছিলাম। তো ম্যাথে ফেল করার কারণ হচ্ছে ওই যে আমি তো শর্টকাট মারছি, আমি জানি উত্তর 0, ভেতরে কি করছে আমি তো জানি না। কিন্তু এটা আসলে রাইট ওয়ে না, না রাইট ওয়ে না, অ্যাডমিশনের জন্য রাইট ওয়ে। আর তোমার পড়াশোনা হইতে হবে অ্যাডমিশন ওরিয়েন্টেড। তুমি এই যে একাডেমিক্সেই মানে অ্যাডমিশনের ছোঁয়া পেয়ে গেলা, মানে এটা কি মানে গড গিফটেড কিছু না স্যার? ব্যাপারটা হচ্ছে তোমার নাকি তোমার এত লম্বা করে অঙ্ক করতে অপচয় মনে হয়? স্যার ব্যাপারটা হচ্ছে কেমিস্ট্রিতে মানে মুজাহিদ যখন অর্গানিক পড়ায় তখন ও লেখে যে এর সাথে বিক্রিয়া করে এটা তৈরি করে, এটা লেখা একটা ইউজলেস। আমি এটাই বলি, ও তো বিক্রিয়াতে লিখছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড এসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড পানি তৈরি করছে, এটা লেখার কি আছে কেন? সেটাই। সো এগুলো হচ্ছে আমি হচ্ছে এগুলো ম্যাথে তো এরকম এক্সট্রা কিছু নাই, মানে ম্যাথে তো রিটেনই নেই। ম্যাথে ধরেন ওই যে ম্যাট্রিক্সে ওই যে একটা নিয়ম আছে না যে বিস্তার করে না বিস্তার না করে যেন একটা আছে আর কি। হ্যাঁ, কোন কোন চ্যাপ্টারে? ম্যাট্রিক্সে। আচ্ছা হ্যাঁ, ম্যাট্রিক্সে এই যারা আছে 27 ব্যাচ 25 ব্যাচ 26 ব্যাচ সবাই জাহাজ। আমি ম্যাট্রিক্স জীবনে অ্যানসারই করিনি। আচ্ছা, কারণ ম্যাট্রিক্স জীবনে আমি অ্যানসার করছি, আমি 0 পাইছি। আহা, জিওগ্রাফি প্রোগ্রাম জীবনে অ্যানসার করিনি, মানে যেগুলো লেখা লাগবে
অ্যানালিটিক্যাল। সো আমার কাছে থাকতো ভাই, আমার কাছে ফিগার থাকবে, ফিগার থেকে আমি কেন্দ্র নিয়ে আসবো, ফিগার থেকে আমি দৈর্ঘ্য নিয়ে আসবো, সব না পরে আমি ম্যাথ করবো, অল্প একটু লাইনের ভিতর শেষ। এটাই তো। তো সরলরেখা বা বৃত্ত আমার খুব ফেভারিট ছিল। আমি সরলরেখাতে 2টা সরলরেখা আঁকতাম, বৃত্ততে আঁকতাম, আগে ওইখান থেকে সব স্থানাঙ্ক বের করে বসাইতাম, এই যে ঠিক আছে ওকে, এগুলো তো আমার নাম্বার দিচ্ছে, কারণ চিত্রটা আমি তুলে ধরছি। সো অ্যাডমিশন পড়াটা আসলে তখন শুরু হয় না, মানে এখন শুরু হয় নাই। অ্যাডমিশন পড়া তোমার শুরু হয়েছে সেই যেদিন তুমি কলেজে ভর্তি হয়েছো। এক্স্যাক্টলি। কারণ লম্বা রেসের ঘোরাইতে হবে, ম্যারাথন খেলতে হবে, ম্যারাথন না খেললে স্প্রিন্ট খেলে তুমি তার টায়ার্ড হয়ে যাবে। অ্যাডমিশন লাইফের পোলাপানের যে গল্প সেটা হচ্ছে, ও প্রথম 1 সপ্তাহ প্রচুর মোটিভেটেড, 18 ঘন্টা করে পড়তেছে, না মানে খাওয়া নেই, ও গেছে অসুস্থ হয়ে শেষ। এটা হলে হবে না, এটা হলে হবে না। অ্যাডমিশন টাইমের সময় রাত্রেবেলা ঘুমায় না, রাত্রেবেলা পড়ে। রং স্টাইল। আমি রাত্রেবেলা 11টা দিয়ে ঘুমাইতাম, 5টার দিকে উঠতাম। আচ্ছা, এরপর গুড প্র্যাকটিস। 2 ঘন্টা পড়তাম, কোচিংয়ে দিতাম, আইসা ঘুমাইতাম 1 ঘন্টা। ঘুম থেকে উঠে মোটামুটি পড়তে বসতাম, কোচিংয়ে যা পড়েছে জাস্ট উল্টাইতাম নোট, তখন আমি নোট করতাম। ছোট্ট ডায়েরি ছিল, ডায়েরিটা এখনো আছে আমার। আচ্ছা, নোট উল্টাইতাম, লাঞ্চ করতাম, পড়া শুরু করতাম, শেষ পড়া শেষ। যেদিন যেটা পড়ে সেদিন এটা পড়ে ফেলছি, এক্স্যাক্টলি শেষ। আর যাদের মেডিকেল কোচিং করতেছো, জিকে ইংলিশ, যেদিন যেটা পড়ে ওদিন এটা পড়ো, শেষ, আর কিছু লাগবে না। ইজি, মানে জাস্ট স্ট্র্যাটেজিক্যালি মেইনটেইন করতে সব। এখন তোমার একটা জিনিস ব্যাপারটা হইতেছে, তুমি যে ভুলটা করো সেটা হচ্ছে 4 ঘন্টায় তুমি একটা চ্যাপ্টার পড়ো, তুমি 4 ঘন্টা চ্যাপ্টারটা 4 বার পড়ো, শেষ, তোমার পড়া হয়ে যাবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ট্রু। এখন আমি এত বড় বড় কথা বলতেছি ভাই, আমি সাকসেসফুল মানুষ না, আমি খুবই নগণ্য একটা মানুষ, ঠিক আছে, আমি এখন সাকসেসফুল ধারে কাছে যেতে পারিনি। সো এটা হচ্ছে আমার তখনকার রিয়েলিটি। এখনকার আমি তোমার করতে পারবো না, মানে আমার যে মেডিকেল লাইফ, এই মেডিকেল লাইফ নিয়ে তোমাকে আমি ইন্সপায়ার করতে পারবো না, ঠিক আছে, কারণ এখানে আমি স্ট্রাগল করতেছি। সো যেটা আমি করে আসছি ওইটা নিয়ে তোমার আমি মোটিভেট করলাম। দেখো যেটা ভালো মনে করে, তাই তো, দেখো যেটা ভালো মনে করো। তো যাই হোক, আসলে মানে ইমনের সাথে আজকে কথাটা শেষ হবে না, মানে আমি শেষ করতে গিয়েও পারছি না। আমি ইমনের সাথে আরেকটা পর্ব করব তোমাদের জন্য, যেই পর্বটা হবে বোর্ডের বাইরে, লেখাপড়ার বাইরে। সো আউট অফ কনটেক্সট, আমরা কনটেক্সটে ঢুকবো।